29 জনের প্রাণ চলে গিয়েছে উত্তরবঙ্গে এই ভয়াবহ বিপর্যয়ে। বিজনবাড়িতে রঙ্গিত নদীতে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। মাথা ভাঙায় জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তোরসা নদীর পাড়ে বন্য শুয়োরের হামলায় বীরেন বর্মনের মৃত্যু হয়েছে। ফলে প্রতিদিন মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। পাশাপাশি যারা এই মুহূর্তে বন্যা দুর্গতরা রয়েছেন, সংকটের মধ্যে তারা রয়েছেন, কি অবস্থায় তারা রয়েছেন তাদের কথাই জানবো। 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মিরিক একটি ত্রাণ শিবির থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন, জলদাপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এবং আমাদের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। আমি শুরুতে সন্দীপের কাছে এই জন্য যাবো, দেখুন জলদাপাড়া বললে একটা অভয়ারণ্যের কথা মাথায় আসে, জলদাপাড়া বললে গন্ডারের কথা মাথায় আসে। প্রচুর মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ, তারা এই গন্ডার দেখতে জলদাপাড়ায় যান। এই গন্ডার এখন কি কারণে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, সন্দীপ বলবে বিস্তারিত। দেখো, আমি মেজবিল গ্রামে রয়েছি। এই মেজবিল গ্রামটা জলদাপাড়া অভয়ারণ্য থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার দূরে। আর এই গ্রামেই কিন্তু গন্ডার রীতিমতো একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। তার কারণ গত 2 দিন ধরে এই এলাকা পার্শ্ববর্তী এলাকায় তাণ্ডব চালিয়েছে গন্ডার। মোটামুটিভাবে গোটা 3 থেকে 4টে গন্ডারকে জলে ভেসে আসতে, তোরসার জলে ভেসে আসতে দেখেছিলেন স্থানীয় মানুষজন। এবার তার মধ্যে একটি গন্ডার পার্শ্ববর্তী এখান থেকে কিছুটা দূরে একটা গ্রামে যায় এবং একটি গন্ডার গতকাল রাতে যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এই মেজবিল গ্রামে, সেই গ্রামের মধ্যে তাণ্ডব চালিয়েছে। হঠাৎই আচমকা 8টা সাড়ে 8টা নাগাদ রাত্রেবেলা মানুষ দেখেন যে রাস্তায় গন্ডার, এবং সেই গন্ডার যখন এই জায়গার উপর দিয়ে সেই গন্ডার দৌড়ে যায়, তুমি দেখতে পাবে যে এই সুবিশাল পায়ের ছাপ পরপর একটি বাড়ির পাশ দিয়ে দৌড়ে এই গন্ডার বেরিয়ে যায় এবং তাকে সাধারণ মানুষ তার থেকে বাঁচার জন্য দূরদার করে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিতে থাকেন, দোকানের ঝাঁপ পড়ে যেতে থাকে। পরপর এখানে গন্ডারের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং এই পথ দিয়েই সেই গন্ডার পালিয়ে যায় এবং তারপরে গন্ডারকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সেই পালিয়ে যাওয়া গন্ডারের খোঁজে আজকেও ফালাকাটা থেকে কোচবিহারের পথে আজকে দিনভর এখানে হাতির সাহায্যে বন দপ্তর তারা গন্ডারের খোঁজে তল্লাশি চালিয়েছে, গন্ডার পাওয়া যায়নি। কি পরিস্থিতি, কি পরিমাণ আতঙ্ক তাতে বাড়ির বাসিন্দাদের দেখলে বুঝতে পারবে। ঘুটঘুটে অন্ধকার এলাকা। একবার কথা বলে নেবো যার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। আপনি কি কালকে আপনার বাড়ির সামনে দিয়েই গন্ডার দৌড়ে গেছে? কালকে আমার বাড়ির সামনে দিয়ে গন্ডার দৌড়ে গেছে। তার মানে কতটা আতঙ্কে আছেন আপনারা? কালকে তো সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি, ছোট বাচ্চা আছে। এখন আজকে সন্ধ্যা হয়েছে, আজকেও তো ভয় আছে। আজকেও কিভাবে যে রাত পোয়াবে ওইটাই দেখার বিষয়। কালকে কি হলো, মানে গন্ডারটি কোন দিক থেকে এলো, কিভাবে কোথায় গেল? কালকে বাজারে আসছে, আসার পরে চিল্লাচিল্লি হচ্ছে বাজারে। তখন আমি বললাম কিসের জন্য চিল্লাচিল্লি হচ্ছে, তাই দেখি গেট খুলে, পরে দেখি সবাই বলতেছে গন্ডার আসছে, গন্ডার আছে। তারপরে আমি দরজাটা মানে গেটটা লাগিয়ে ফেলছি। বুঝতে পারছো যে কি পরিমাণ আতঙ্ক। আর যারা একেবারে সামনে থেকে দেখেছেন তারাও এখানে রয়েছেন। এখানে আরও দেখতে পাচ্ছি যে আরও পায়ের ছাপ কিন্তু এখানে রয়েছে গন্ডারের। আপনারা কি তখন বাজারে ছিলেন? হ্যাঁ, আমরা তখন বাজারে ছিলাম। 2 দিন থেকে তো প্রচণ্ড আতঙ্কে আছি এই গন্ডার নিয়ে। পরশুদিন ভোরবেলার থেকে এক হচ্ছে জলের যন্ত্রণা, বন্যা, এরপরে হচ্ছে এই গন্ডার নিয়ে এত ঝামেলা। গন্ডার, বাইচান, হাতি সবই বেরোচ্ছে। এই যে কালকে এদিকে গেল, আমরা তখনই বাজারে এক একজন আতঙ্কে, তো কারো ঘুম নেই, কিচ্ছু নেই, এত মানে আতঙ্কে আছি আমরা প্রচণ্ড। বন দপ্তর সেইভাবে কাজ করতে পারছে না, প্রচণ্ড বিপদে আছি আমরা। বন দপ্তরের কর্মীরা এরপরে যখন আসে রাতের বেলা এই এলাকাতে, আসার পরই কিন্তু বন দপ্তরের কর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন তাদেরকে ঘিরে এবং তারপরে রাতভর সেই গন্ডারকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হয়, কিন্তু সেটা সফল হয়নি। শুধু গন্ডার নয়, তোরসা নদীর জলে ভেসে আসা বাইসন, হরিণ, এমনকি তারপরে জঙ্গল থেকে হাতির পালও কিন্তু বিভিন্ন দিকে গ্রামের আশপাশে ঘোরাফেরা করেছে, যে কারণে রীতিমতো আতঙ্কে কাটা সকলে। তুমি দেখতে পাবে একেবারে ঘুটঘুটে অন্ধকার পথ এবং এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য এবং অভয়ারণ্যের যে বিজনবাড়ি ফরেস্ট এবং ব্যাংডুবি ফরেস্টের মাঝামাঝি জায়গায় এই গ্রামটি রয়েছে। ফলে জঙ্গলের এত কাছে হওয়াতে আতঙ্কটা কিন্তু বেড়েছে এবং আতঙ্ক রাত নামলে আরও বাড়ছে, কেননা রাতের দিকেই বন্যপ্রাণীরা তাদের গতিবিধি এবং তাদের যাতায়াত। আমি বলছি ইতিমধ্যে সন্ধে নেমে গিয়েছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, অর্থাৎ এই একই সঙ্গে আতঙ্কটাও সমানভাবে বেড়েছে।
এক হচ্ছে তারা বন্যায় প্রচুর মানুষ রয়েছে যারা সর্বস্ব হারিয়েছেন, ভিটে মাটি চলে গিয়েছে, কি খাবেন কোথায় থাকবেন কোনো ঠিক নেই, তার সঙ্গে যোগ হয়েছে এই গন্ডারের আতঙ্ক। ওদিকে আবার মাথাভাঙায় বন্য শুয়োরের ধাক্কায় হামলায় ইতিমধ্যে একজন মারা গিয়েছেন, তার বন্য শুয়োরের গুঁতোতে একজন মারা গিয়েছেন। ফলে বন্যপ্রাণী, যে বন্যপ্রাণী এই জলদাপাড়া এবং সংলগ্ন অঞ্চলে অর্থনীতির পর্যটনের একটা অন্যতম আকর্ষণ, সেই বন্যপ্রাণ এখন মানুষের অস্তিত্বের কাছে বড় সংকটের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বালাসন থেকে মূর্তি, তোরসা থেকে মেচি, একের পর এক নদী যেগুলো দেখা যাচ্ছে যে জলস্তর বেড়েছে, সেই জলস্তর যেখানে যেখানে নদীর বেড়েছে আশেপাশে যে জঙ্গলগুলো সেখানেও কিন্তু জল প্রবেশ করে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। এবং তার জেরে বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা যায় যে হাতি থেকে গন্ডার জলে ভেসে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে পাহাড়েও বেশ কিছু জঙ্গল রয়েছে, জঙ্গল লাগোয়া বসতিতে যারা থাকেন তারা আশঙ্কা করছেন যে ব্ল্যাক প্যান্থার থেকে যে লেপার্ড রয়েছে বা চিতাবাঘ সেগুলো কিন্তু জঙ্গলে রয়েছে, অথচ জঙ্গলে একের পর এক গাছ ভেঙে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধস নেমেছে। তাতে সেখানেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে, যে সমস্যার জেরে খাবারের সন্ধানে হোক বা বাঁচার সন্ধানে, প্রাণে বাঁচার সন্ধানে হোক, তারা বসতির কাছাকাছি চলে আসতে পারে সেই আশঙ্কাও করছেন সেই জঙ্গলের আশেপাশের বাসিন্দারা। কিভাবে পলিমাটি জমে রয়েছে ডান দিকে এবং বাদিকে আমি দেখাচ্ছি সেই ছবিটা, এবং জিনিসপত্র আসবাবপত্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এখনো কিন্তু বাড়ির যারা পরিবারে রয়েছে তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। জিনিসপত্র কিভাবে তারা বাঁচাবেন, এখন পর্যন্ত যেই সমস্ত জিনিস তারা বাঁচাতে পেরেছে, শাড়ি কাপড় পর্যন্ত, বাকি সমস্ত জিনিস কিন্তু জলের তলে তলিয়ে গিয়েছে। একটু কথা বলবো চেষ্টা করো মাসিমা, কি পরিস্থিতি এখন বাড়ির? না, শাড়ি কাপড় বাঁচাতে পারিনি, কিছু বাঁচাতে না, পারেনি? আলমারি দুইটা আলমারি ভর্তি একদম ভিজে সব শেষ। সোনা দানা জিনিসপত্র সব চলে গিয়েছে? সোনা দানা কিছুটা গেছে, কিছুটা আছে, কিন্তু বেশিরভাগই চলে গেছে। টাকা পয়সাও গেছে, তারপরে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি। যখন এই পরিস্থিতি হয় তখন কোথায় ছিলেন আপনারা? ঘরেই ছিলেন? ঘরেই ছিলাম, খাটের উপরে দাঁড়ায় ছিলাম। কি দেখলেন রাতের ওই পরিস্থিতি? হঠাৎ করে জল ঢুকলো, আমার ছেলে দরজা খুলতে গেল আমরা বেরোবো বলে, কিন্তু হুড় হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না। খাটের উপরে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকতে তো জল বেড়েই যাচ্ছে। আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে, তারপরে আমরা খাটের উপরে তিনজনে, বৌমা, আমি, আমার হাজবেন্ড দাঁড়ালাম। আমার হাজবেন্ডও দাঁড়াতে পারতেছিল না। তবে 5:30টার সময় জলের মধ্যে দিয়ে আমার ছেলে, ওর সবাই আসছিল ই করার জন্য, ছেলেকে বের করে দিল ওর বাবাকে। কতক্ষণ জল ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে 3:30 থেকে 5:30। 9 ফিট জল? না, 9 ফিট জল ছিল। আর জল মানে বেড়ে যাচ্ছে ধু ধু করে, কিন্তু কমার সময় একটু করে কমছে। সবকিছুই চলে গিয়েছে। এই মুহূর্তে ডাক্তারের কিছু চিকিৎসার জিনিসপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, ওনার স্বামীর হাজবেন্ডের কিছু কাগজপত্র রয়েছে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ নথি, সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছে এই বাড়ির কর্ত্রী যে রয়েছে। একমাত্র এগুলোই বেঁচে রয়েছে, কিন্তু ভেজা অবস্থায় রয়েছে। এই পলি মাটি পরিষ্কার করতে প্রায় বেশ কয়েকদিন লাগবে বলে জানানো হচ্ছে, এবং তারপরে কিন্তু স্বাভাবিকভাবে তার জীবনে ফিরে আসবে। এবং ঘরে থাকার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই। এই বাড়িতে যে কজন রয়েছে পরিবারে সবাই কিন্তু অন্যত্র চলে গিয়েছে। এই রাতের অন্ধকারে তারা অন্য বাড়িতে থাকছেন। সকালে এসে কিছুটা জিনিস যদি বাঁচানো যায় তার চেষ্টা চালাচ্ছেন বাড়ির পরিবারের সদস্যরা।